মারিয়া আমার ছাত্রী। আজকে পড়ানোর সময় দেখি তার বইয়ের ভাঁজে রঙিন একটা চিরকুটে লেখা, বড্ড বেশি ভালোবাসি স্যার। আমি তো রীতিমতো অবাক হবার চরম পর্যায়ে। তবে এমন কিছু একটা আগে ভেবেছিলাম। কিছুদিন ধরে মারিয়ার আচরণ একটু অস্বাভাবিক মনে হচ্ছে। চিরকুটটা নিজের কাছে রেখে স্বাভাবিকভাবেই পড়াশোনা শেষ করলাম। তারপর নির্দিষ্ট সময় শেষে যখন ওর রুম থেকে বের হচ্ছিলাম, তখন মারিয়া বলল, স্যার কিছু বললেন না? কোন বিষয়? আপনাকে যে চিরকুট দিলাম সেখানে তো উত্তর দেওয়ার মতো কিছু পেলাম না। তুমি তোমার নিজের কিছু কথা লিখে দিয়েছ। সব সময় সব জিনিসের উত্তর হয় না, কিন্তু আমার তো উত্তর চাই। অপেক্ষা করো, পেয়ে যাবে। আমি আর কথা না বাড়িয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। এটাই হয়তো আমার শেষ যাওয়া। আর এ বাড়িতে পা রাখা যাবে না। সদ্য বেড়ে ওঠা মারিয়ার আচরণ আর প্রশ্রয় দেওয়া যাবে না। মারিয়াদের বাসা থেকে বেরিয়ে আমি সরাসরি আঙ্কেলের অফিসে চলে এলাম। আঙ্কেল আমাকে দেখে খানিকটা অবাক হয়েছে নিশ্চয়ই, কেননা এখনো মাস শেষ হয়নি। মাস শেষে টিউশনের বেতনটা আঙ্কেলের অফিসে এসে আমাকে নিতে হয়। প্রতি মাসের 1 তারিখে টিউশন শেষ করে অফিসে যাবার নিয়ম সেই শুরু থেকেই। কি ব্যাপার রাফসান, কেমন আছো? আলহামদুলিল্লাহ আঙ্কেল, আপনি কেমন আছেন? এই তো চলছে। আমি একটা কথা বলতে এসেছি আঙ্কেল। বলো। আমি মারিয়াকে আর পড়াতে পারবো না, তাই ওর জন্য নতুন শিক্ষক রাখার ব্যবস্থা করুন। চাকরি হয়ে গেছে? না আঙ্কেল, অন্য কারণ। আমাকে বলা যাবে? আঙ্কেল, মারিয়া আমাকে প্রপোজ করেছে। সে হয়তো আমাকে পছন্দ করে ফেলেছে, তাই আমি চাই না এটা সামনে বাড়ুক। বুঝলাম। আমাকে ভুল বুঝবেন না। আমি চাই মারিয়া অনেক বড় হোক। মারিয়া বেশ মেধাবী, তার মতো ছাত্রী আমি কখনো পাইনি। তাই তার সেই মেধাকে আমি প্রেমের ফাঁদে ফেলতে চাই না। তুমি তার থেকে আলাদা হলে সে কি স্বাভাবিক থাকবে বলে মনে হয়? মারিয়া সবেমাত্র ইন্টারমিডিয়েট পড়ে, এটা তার ভুল করার সময়। আপনি আজকে বাসায় গিয়ে তাকে যথেষ্ট বোঝাবেন। তাকে আমার কথা বলবেন। কি বলবো? বলবেন যে আমি বলেছি তাকে ভালো করে পড়াশোনা করতে হবে। ইন্টারমিডিয়েট পাশ করে দেশের ভালো কোনো ভার্সিটিতে তাকে ভর্তি হতে হবে। যদি সে পারে তাহলে একদিন আমি তার সামনে আসব। তার সফলতা একদিন আমাকে তার কাছে নিয়ে আসবে। সত্যি সত্যি যদি সে অপেক্ষা করবে না। সময়ের সঙ্গে সমাজ, মানুষ, এমনকি প্রকৃতি সবকিছু বদলে যায়। 2-1 বছর গেলে সে এমনিতে ভুলে যাবে আমাকে। ঠিক আছে, আমি তাই বলবো। আজকে থেকে আপনি একটু বেশি সময় দিবেন তাকে। তবে আমাকে প্রপোজ করার জন্য তাকে মোটে বকাবকি করার দরকার নেই। তাকে ভালোবাসা দিয়ে বোঝাবেন, সে বুঝতে পারবে। চা খাবে? না আঙ্কেল। একটা প্রশ্ন করি? জি আঙ্কেল, করেন। মারিয়া আমার একমাত্র সন্তান, যথেষ্ট মেধাবী শিক্ষার্থী। সেটা তুমি নিজেই স্বীকার করেছ। হ্যাঁ, সত্যি বলেছি। সৌন্দর্যের দিক থেকেও মারিয়া কিন্তু কোনো অংশে কম নয়, তাই না রাফসান? জি, এটাও সত্যি। মারিয়া অনেক সুন্দরী। একটা মেয়ের এতগুলো ভালো দিক থাকার পরেও সে নিজে থেকে তোমাকে প্রপোজ করেছে, কিন্তু তুমি তাকে গ্রহণ না করে, রিজেক্ট করে কেন এড়িয়ে যেতে চাইছো? মারিয়া তোমার পছন্দ নয়, তাই না? আঙ্কেল, আমি একটা মেয়েকে ভালোবাসি, অনেক বেশি সেই ভালোবাসা। তাই আমার কাছে পৃথিবীতে সে ছাড়া আর অন্য কাউকে ভালোবাসা সম্ভব নয়। সে মেয়ে কি করে? পড়াশোনা। আমার চেয়ে 1 বছর জুনিয়র ছিল। গত 3 মাস আগে তার বিয়ে হয়ে গিয়েছে। মানে? জি, পরিবার থেকে ভালো পাত্র পেয়ে তাকে বিয়ে দিয়েছে। চাইলে পালিয়ে বিয়ে করতে পারতাম, কিন্তু সে আমি দুজনেই কেউ সেটা চাইনি। মাঝে মাঝে অফিসে এসে দেখা করে যেও। কথা দিতে পারছি না, তবে আপনার দাওয়াত আমার স্মরণ থাকবে। এটাই আঙ্কেলের সঙ্গে আমার শেষ কথা। রাত 10টার মতো বেজে গেল, তবুও মেসে ফিরে যেতে ইচ্ছে করছে না। 2 মাসের বাসা ভাড়া বাকি হয়ে গেছে। গত মাসে যেদিন আঙ্কেলের অফিস থেকে টাকা নিয়ে বের হলাম, তার ঠিক 3 থেকে 4 ঘন্টার মধ্যে পকেট ফাঁকা করে রাজধানীর কোন এক পকেটমার তার পকেট ভারী করেছে। আজকে দুপুরে মেসে থেকে বের হওয়ার সময় মেসের ম্যানেজার কড়া জবাবে বলেছিল, দরকার হলে মোবাইল বিক্রি করে তারপর যেন বাসা ভাড়া দেই। অনিচ্ছা সত্ত্বেও ক্লান্ত হয়ে 10:30টার দিকে মেসে ফিরে গেলাম। আমার একমাত্র রুমমেট সাদ্দাম, অনার্স 2য় বর্ষের ছাত্র। ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়লাম। পোশাক পাল্টাতে ইচ্ছে করছে না। একটু পরে সাদ্দাম বলল, সন্ধ্যা থেকে কই ছিলেন রাফসান ভাই? আর মোবাইল বন্ধ কেন? আরফিন আপু এসেছিল। আমি চমকে উঠলাম। বিয়ের পরে আরফিনের সঙ্গে আর যোগাযোগ হয়নি। আজকে হঠাৎ করে মেসে চলে এসেছে। ঘটনা কি? কখন এসেছিল? বিকেলে এসেছিল। 2 ঘন্টা অপেক্ষা করে চলে গেছে। ও, আপনার 2 মাসের মেসের ভাড়া আর একটা চিঠি রেখে গেছে। চিঠিটা আপনার টেবিলে একটি উপন্যাসের মধ্যে আছে। আচ্ছা ঠিক আছে। ক্লান্ত শরীরে সেভাবেই ঘুমিয়ে গিয়েছিলাম।
রাত 3টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেল। সাদ্দাম বই পড়ছে এখনো। এই ছেলেটা অনেক মেধাবী, ঠিক মারিয়ার মতো বলা যায়। মারিয়া যে কোনো পড়া সহজে আয়ত্ত করতে পারে, আর সব সময় সে নতুন করে প্রশ্নের উত্তর সাজিয়ে বের করে। এতে করে শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ বেশি হবে বলেই আমার ধারণা। মাথা নাড়া দিলাম। মাথার মধ্যে মারিয়া ঘুরঘুর করতে শুরু করেছে। তার চিন্তা মাথা থেকে বের করে দিতে হবে, আর সেজন্য আরফিনে রেখে যাওয়া চিঠিটা পড়া যেতে পারে। আমি উপন্যাসের মধ্য থেকে চিঠিটা বের করলাম। কেমন আছো? তোমার কথা মতো মা বাবার পছন্দের ছেলেকে বিয়ে করলাম। সত্যি বলছি, হাজবেন্ড হিসেবে সে অনেক ভালো। আমি তোমার সঙ্গে কাউকে তুলনা করতে চাই না, তাই করলাম না। না হলে সব দিক দিয়ে সে প্রায় তোমার মতো। সপ্তাহখানিকের মধ্যে আমরা দেশ ছাড়ছি, চলে যাব ইউরোপের কোনো এক ব্যস্ত উন্নত শহরে। তোমার সঙ্গে দেখা করার অনেক ইচ্ছে ছিল, কিন্তু তোমার মোবাইল বন্ধ। বাসা ভাড়া দিয়ে গেলাম, তবে আমার মন বলছে আগামী মাসের মধ্যে তুমি ভালো একটা চাকরি পাবে। তুমি তো জানো আমি মাঝে মাঝে যা বলি তাই হয়ে যায়। এবার যদি হয় তাহলে আমি অনেক খুশি। ভালো থাকার চেষ্টা করবে। কত বছর পরে আর দেশে ফিরব জানি না, তবে বাংলাদেশে ফিরে আমি তোমার সাথে দেখা করার চেষ্টা করব। আশা করি সব ধরনের যোগাযোগ বন্ধ করবে না। আরফিন। 3 বার পড়লাম, তারপর ভাঁজ করে সেভাবে রেখে রুম থেকে বেরিয়ে গেলাম। রাতে কিছু খাওয়া হয়নি, তাই ক্ষুধাটা বড্ড জ্বালাতন শুরু করেছে। 6 বছর পেরিয়ে গেছে। অফিসে বসে বসে সেই চিঠিটা একটু আগে আবার পড়লাম। আরফিন কিংবা মারিয়ার পরিবারের সঙ্গে আর যোগাযোগ হয়নি। অবশ্য ঢাকা শহর ছেড়ে আমি সেই সময় চট্টগ্রামে চলে এসেছি। এরপর আর কোনো দিন ঢাকা শহরে যাওয়া হয়নি, তাই কারোর সঙ্গে যোগাযোগ হবার সুযোগ ছিল না। ব্যবহৃত সিম আর ফেসবুক আইডি সবকিছু শেষ করে দিয়ে নতুন এক জগৎ তৈরি করলাম। এখনো ব্যাচেলর বাসা ভাড়া নিয়ে থাকি। সকালবেলা অফিসে নাস্তা করি, দুপুরে অফিস থেকে লাঞ্চ করা হয়, আর রাতে হালকা কিছু খাওয়া। এই তো জীবন। সপ্তাহখানিক পরের ঘটনা। অফিস স্টাফদের নিয়ে কক্সবাজার ঘুরতে এলাম গতকাল। চট্টগ্রামের খুব কাছেই। বৃহস্পতিবার রাতে গিয়ে আবার শুক্রবার রাতে ফিরে এসেছি। তারপর গতকাল শনিবার পেরিয়ে আজ রবিবার। রিসিপশন থেকে কল দিয়ে বলল আমার সঙ্গে একটা মেয়ে দেখা করতে এসেছে। নাম জিজ্ঞেস করতে এসে বলল মেয়েটার নাম মারিয়া। আমি চমকে গেলাম। সরাসরি নিজেই ওয়েটিং রুমের মধ্যে গিয়ে দেখি সোফায় কালো শাড়ি পরে বসে আছে এক সুন্দরী তরুণী। মেয়েটা সেই মারিয়া। এটা চিনতে একটু ভুল হলো না। আমাকে দেখে সে নিজেও তাকিয়ে আছে। আমি মারিয়াকে নিয়ে অফিস থেকে বের হলাম। আগ্রাবাদের কাছেই একটা পার্ক আছে, সেখানে চলে গেলাম দুজনেই। এর মধ্যে আমাদের কোনো কথা হলো না। পার্কে গিয়ে আমি প্রথম জিজ্ঞেস করলাম বাদাম খাবে? কেমন আছো তুমি? ভালো। আপনি কেমন আছেন স্যার? আমিও ভালো আছি। এতদিন পরে কিভাবে খুঁজে পেলে আমাকে? সরাসরি অফিসে? আপনি কি বিরক্ত হয়েছেন? না, তবে অবাক হয়েছি। আমি ধরেই নিয়েছি আমাদের আর কোনোদিন দেখা হবে না। আঙ্কেল আন্টি কেমন আছে? তারাও ভালো আছে। কিভাবে জানলে আমি এই অফিসে চাকরি করি? আপনারা 2 দিন আগে কক্সবাজারে গিয়েছেন, তাই না? হ্যাঁ। আপনারা যে গ্রুপের সঙ্গে গেছেন সেই গ্রুপের সঙ্গে আমি বেশ কয়েকবার ভ্রমণ করেছি। সাজেক, বান্দরবন, রাঙামাটি, এমনকি কক্সবাজারেও ওই গ্রুপের সঙ্গে আমার অ্যাড আছে। কক্সবাজারের তোলা আপনাদের কিছু গ্রুপ পিকচার সেই গ্রুপের মধ্যে আপলোড করা হয়েছে। আমি প্রথমে আপনাকে সেখানে দেখতে পাই। এই বছরে খুব বেশি পরিবর্তন হয়নি আপনার। বুঝলাম। ওদের সঙ্গে অনেকবার ভ্রমণ করার কারণে তাদের সঙ্গে হালকা কথাবার্তার পরিচয় ছিল, তাই সেখানে জিজ্ঞেস করলাম। তারপর তারা বলল আপনারা একই অফিসের কিছু স্টাফ। এত কষ্ট করে খোঁজ করার কি দরকার ছিল? মারিয়া আমার চোখের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর বলল দরকার নেই, তাই না স্যার? না মানে, এতদিনে তোমার বিয়ে সংসার হওয়ার কথা। পরিবার থেকে নিশ্চয়ই ভালো কোনো ছেলে দেখে বিয়ে দিয়েছে, তাই না? যেখানে পরিবার নেই সেখানে আমার বিয়ে মানে? আপনি চলে আসার পরে 3 মাসের মধ্যে মা বাবার ডিভোর্স হয়ে যায়। দুষ্ট সম্পন্ন বাবা করেছেন, সেই কারণে মাও তাড়াহুড়া করে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়। অবিশ্বাস্য। ডিভোর্সের পরে আমি বাবার সঙ্গে ছিলাম। আমার মা চলে গেল মামার বাসায়। এরপর বাবা হুট করে আবার বিয়ে করেন, আর আমি সেই বাসায় থাকার মতো স্বস্তি পাচ্ছিলাম না। মামার বাসায় যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, তাই এক প্রকার বাধ্য হয়ে মেসে উঠতে হলো। তারপর চিন্তা করতে পারেন, মা বাবা সবাই আছে, কিন্তু আমি কাউকে পাইনি। বাবা মাসে মাসে টাকা দিতেন, তবে আমিও এর মধ্যে টিউশনি খুঁজতে শুরু করি। তখন কি ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হয়েছে? হ্যাঁ।
ভার্সিটি অ্যাডমিশন নেব এরকম মুহূর্তে চান্স পেলে কোথায়? ইডেন মহিলা কলেজ। আন্টি এখন কোথায়? মাও বিয়ে করে নিয়েছে। কি করবে বলেন? এত কিছু হয়ে গেল। ভার্সিটিতে ওঠা একটা মেয়ের মা বাবার ডিভোর্স হয়ে যায়, তারপর তারা দুজনেই যদি আলাদা আলাদা বিয়ে করে, তাহলে সেই মেয়ের মানসিক অবস্থা কেমন হতে পারে স্যার? ভেবেছেন? আমি এমনটা আশা করিনি। এরপর থেকে সবসময় ঘোরাফেরা করতাম, সুযোগ পেলেই যে কোনো গ্রুপের সঙ্গে ট্যুরে অংশ নিতাম। নতুন সংসারে গিয়ে মা নিজেও আমাকে টাকা দিতেন, আর বাবা তো আগে থেকেই, তাই আর টিউশনি করাতে হতো না। এক সময় যে মারিয়াকে আপনি পড়াতেন, সেই মারিয়া নিজেও বেশ কিছুদিন টিউশনি করেছে। পড়াশোনা তো এখনো শেষ হয়নি। না, আপনি চলে এসেছেন 6 বছর হয়ে গেছে। বছরখানিক চলে গেছে এইচএসসি পাশ করে, আর বাকি 5 বছর ভার্সিটিতে। নতুন করে কাউকে ভালো লাগেনি? একজনকে ভালো করে ভালোবাসতে পারলাম না, সেখানে আবার আরেকজন। আমি একজনকে ভালোবাসতাম জানো। আপনি চলে আসার পর আমি আপনার মেস খুঁজে বের করেছিলাম। বাবা বলেছিলেন লাভ হবে না, কিন্তু মন মানত না, তাই খুঁজতাম। আপনার রুমে যে ছেলেটা ছিল তার কাছে জানতে পারি আরফিন নামের একটা মেয়েকে ভালোবাসতেন। জানার পরেও ভুলে যেতে ইচ্ছে করেনি? না, যদি তার সঙ্গে বিয়ে হতো তাহলে না হয় একটা কথা ছিল। এখন তো খুঁজে পেলে মন ভালো লাগছে। এবার ভেজা চোখ নিয়ে মারিয়া হাসলো, অনেক মিষ্টি সেই হাসিটা। হাসতে হাসতে বলল, আপনি বলেছিলেন আমি জীবনে সফল হতে পারলে আপনি আমার সামনে আসবেন। এখনো তো হওনি, হলে বা কি হতো? আপনি তো আমার কোনো খোঁজখবর রাখেননি। আমি তোমার ভালো চেয়েছিলাম, কিন্তু তুমি এভাবে একা হয়ে যাবে সেটা কখনো ভাবিনি। আমি কি আমার অপেক্ষার পুরস্কার পাবো না? কি চাও? যাকে এত কষ্ট করে খুঁজে বের করলাম, ভেবে তারপর জানাবো। ওর মুখটা কালো হয়ে গেল। আমি মারিয়ার একটা হাত ধরে সামনে হাঁটতে লাগলাম। রাত 11টা। মারিয়াকে ঢাকার বাসে তুলে দেওয়ার জন্য তাকে নিয়ে অলংকার বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি। মারিয়া এখনো মন খারাপ করে দাঁড়িয়ে আছে। কালো শাড়ির উপর নীল চাদর জড়িয়ে দাঁড়িয়ে আছে মারিয়া। একটু পর সুপারভাইজার এসে ডাকতে লাগলো। আমি ওকে নিয়ে গাড়ির সামনে দাঁড়ালাম। মারিয়া আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় অনেক কিছু বলতে চাইছে। ঢাকায় গিয়ে তোমার ভার্সিটির আশেপাশে দুজনে থাকার মতো একটা ছোট্ট ফ্যামিলি বাসা খুঁজে বের করবে। কেন? আমাকে বছরখানিক ধরে চট্টগ্রাম থেকে ঢাকা হেড অফিসে বদলি করতে চায়, কিন্তু ঢাকায় যাবার কোনো ইচ্ছে ছিল না, তাই রাজি হয়নি। তবে এখন তো সেই উপায় নেই। আমি আগামীকাল অফিসে গিয়ে বদলির আবেদন করব। মারিয়া এবার হাসলো। মধ্যরাত, তবু এই ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে সে সবার সামনে আমাকে জড়িয়ে ধরল। বাসের সুপারভাইজার অবাক হয়ে তাকিয়ে রইল। আশেপাশের আর অনেকেই হয়তো তাকিয়ে আছে। আমি সেভাবে জড়িয়ে ধরে বললাম, সবাই দেখছে, এবার ছাড়ো। ইচ্ছে করছে না? তাহলে চলো আমিও সঙ্গে যাই। সত্যি বলছেন? একদম। আরও একটা টিকিট কেটে আমিও বাসে উঠে গেলাম। মারিয়ার পাশের সিটের ভদ্রলোককে একবার বলতেই সে সিট ছেড়ে আমার টিকিটের সিটে চলে গেলেন। বাস চলতে আরম্ভ করলো। জানালার পাশে বসা মারিয়া আমার একটা হাত ধরে জড়িয়ে বসে আছে। অনেকক্ষণ পর সে বলল, আমি ঢাকা থেকে আসার সময় কখনো ভাবিনি আপনাকে সারা জীবনের জন্য পাবো। আমি কিছু বললাম না। ভাবতে লাগলাম, কালকে সকালে অফিসে কল দিয়ে বলতে হবে আমি অফিসে যেতে পারবো না, একদিনের ছুটি নিতে হবে।